বন্ধুরা, আমেরিকার সুপার পাওয়ারের তকমাটা কোথা থেকে এলো? ইরাক থেকে আফগানিস্তান আমেরিকার যুদ্ধের ইতিহাসটা আসলে কি বলছে? ভিয়েতনাম যুদ্ধ আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় লজ্জার গল্প। ইরানের ভৌগোলিক বাস্তবতা কেন এটা আমেরিকার জন্য নাইটমেয়ার, মানে ভয়ের কারণ? পাহাড়, মরুভূমি, জলাভূমি, ইরানের জিওগ্রাফিটা এমন যে বিশ্বের সেরা সেনাও সেখানে আটকে যাবে। এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সঙ্গে থাকবে ট্রাম্পের বড় বড় কথা বনাম মাটির বাস্তবতা, অর্থাৎ গ্রাউন্ড রিয়েলিটি থাকবে বিস্তারিত আলোচনায়। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। দেখুন, আজকে একটা কথা দিয়ে আপনাদেরকে শুরু করি। তুমি যদি কাউকে বলো যে আমি সুপার পাওয়ার, তাহলে তোমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে তুমি একা লড়াই করতে পারো, একা জিততে পারো, তোমার পাশে 10 জন না থাকলেও তুমি দাঁড়িয়ে থাকতে পারো। এখন বলো তো, আমেরিকা কি এই প্রমাণটা কোনোদিনও দিয়েছে বা কোনোদিনও করেছে? করেনি, একবারও দেয়নি। আর এটাই আজকের পুরো কথাবার্তার মূল পয়েন্টে থাকবে বন্ধুরা। দেখো, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি আমেরিকা মানে সুপার পাওয়ার, আমেরিকা মানেই দুনিয়ার বস, আমেরিকা বললে কাঁপে, আমেরিকা চাইলে যে কোনো দেশকে মাটিতে মিশিয়ে দিতে পারে। কিন্তু বন্ধুরা, এই যে ধারণাটা আমাদের মাঝে তৈরি হয়েছে, এটা কিভাবে তৈরি হয়েছে একটু ভাবো। হলিউডের সিনেমা দেখেছো? সেখানে কি দেখায়? আমেরিকান হিরো একা গিয়ে পুরো দেশ বাঁচিয়ে আসছে। সিএনএন দেখেছো? বিবিসি দেখেছো? কোন দেশের মিডিয়া সবচেয়ে বেশি গলা তুলে কথা বলে? আমেরিকার। তো এই যে একটা ইমেজ তৈরি হয়েছে, আমেরিকা অপ্রতিরোধ্য, আমেরিকা অজেয়, এটা মূলত মিডিয়া তৈরি করা। বাস্তবের মাটিতে নেমে দেখলে ছবিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং সেই বাস্তবটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। প্রথমে একটা ছোট্ট উদাহরণ দিই। ইরাক, সাদ্দাম হোসেন, 2003 সালের কথা। সবাই জানে যে আমেরিকা ইরাকে গিয়ে সাদ্দামকে হটিয়েছিল। কিন্তু কিভাবে? একা গিয়ে না, পুরো ইউরোপ ছিল পাশে, ব্রিটেন ছিল, ফ্রান্স ছিল, জার্মানি ছিল, অস্ট্রেলিয়া ছিল, মানে একটা বিশাল কোয়ালিশন ফোর্স নিয়ে ইরাকে ঢুকেছিল আমেরিকা। তখন সাদ্দামের শাসন শেষ হয়েছিল। এই প্রশ্নটা হলো, যদি সুপার পাওয়ার হতে বা সুপার পাওয়ার তাহলে যদি হতো, তাহলে অন্য দেশের বা এত দেশের সাহায্য কেন লাগতো? এই প্রশ্নটা মাথায় রাখো। এবার আফগানিস্তানের কথা বলি। তালেবান, আমেরিকা গিয়েছিল তালেবানকে শেষ করতে। 20 বছর থেকেছিল আফগানিস্তানে। 20 বছর অর্থাৎ 2 দশক। মানে একটা বাচ্চা জন্মেছে, স্কুলে গেছে, কলেজে উঠেছে, এইটুকু সময় আমেরিকা আফগানিস্তানে ছিল। আর 20 বছর পর কি হলো? 2021 সালে কাবুল বিমানবন্দর থেকে আমেরিকার সেনারা এমনভাবে পালিয়েছিল যে সেই দৃশ্য দেখে পুরো দুনিয়া হতবাক হয়ে গেছিল। বিমানের গায়ে ঝুলে মানুষ পালাচ্ছিল। আর তালেবান আবার ক্ষমতায় বসে গেল। 20 বছর, হাজার হাজার কোটি ডলার, হাজার হাজার সেনার জীবন, সবশেষে ফলাফল শূন্য। এই হলো সুপার পাওয়ারের ছবি। এবার ভিয়েতনামে যাই। এই গল্পটা একটু বিস্তারিত বলা দরকার, কারণ এখন যেটা হচ্ছে ইরানে, সেটা বোঝার জন্য ভিয়েতনামটা জানা মাস্ট। সময়টা ছিল 1965 সাল। তখন ভিয়েতনাম দেশটা দুটো ভাগে বিভক্ত ছিল, উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনামে ছিল কমিউনিস্টরা। এই কমিউনিস্টরা দক্ষিণ ভিয়েতনামের দিকে এগিয়ে আসছিল, দখল নিতে চাইছিল আর কি। আর আমেরিকার মাথায় তখন একটাই চিন্তা ছিল, কমিউনিজম ছড়াতে দেওয়া যাবে না। কারণ তখন কোল্ড ওয়ার চলছে। আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন, মতাদর্শের একটা লড়াই। আমেরিকা ডেমোক্রেসির পথে, সোভিয়েত ইউনিয়ন ছিল কমিউনিজমের পথে। তো আমেরিকা ঠিক করলো, আমরা দক্ষিণ ভিয়েতনামের পক্ষে লড়াই করব। আর পাঠিয়ে দিল 5 লক্ষ সেনা। 5 লক্ষ, এটা 5,000 বলছি না, বা 50,000 বলছি না, 5 লক্ষ সেনা।
বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র নিয়ে, অর্থাৎ B-2 বোমারু বিমান, তখনকার 1965 সালের নেপা নেপাম বোমা নিয়ে, এমনকি রাসায়নিক কিছু অস্ত্র নিয়ে সেখানে গেল। আমেরিকা ভিয়েতনামের জঙ্গলে নেমেছিল। এখন একটু ভাবো, ভিয়েতনামের জঙ্গলটা কেমন ছিল? ঘন, গভীর, আঁকাবাঁকা, কোথায় শুরু কোথায় শেষ বোঝার উপায় নেই। এই জঙ্গলে যে ভিয়েতনামিজরা যে ছিল, তারা গেরিলা ওয়ারফেয়ার বা গেরিলা যে ওয়ারফেয়ার করতো, সেটা যেভাবে করতো ওইভাবে লুকিয়ে থাকতো, আর এমনভাবে আক্রমণ করতো যে আমেরিকান সেনারা বুঝতেই পারতো না কোথা থেকে গুলি আসছে। ওরা ধরতে পারেন যে আন্ডারগ্রাউন্ড টানেল বানিয়েছিল, কিলোমিটারের পর কিলোমিটার মাটির নিচে সুড়ঙ্গ ছিল, সেখান দিয়ে চলাফেরা করতো, অস্ত্র নিয়ে যেত, আক্রমণ করতো, আবার মিলিয়ে যেত। আমেরিকা কি করবে? বিমান থেকে বোমা ফেলছে, কিন্তু গেরিলারা মাটির নিচে রাসায়নিক অস্ত্র ছড়াচ্ছে বা রাসায়নিক অস্ত্র ছাড়ছে, কিন্তু জঙ্গলটা এতটাই বিশাল যে কোথায় ছাড়বে। এই যুদ্ধটা চলেছিল 19 বছর। 19 বছর। আর এই 19 বছরে আমেরিকার 58,000-এরও বেশি সেনা মারা গিয়েছিল, 3 লক্ষের বেশি সেনা আহত হয়েছিল, এবং শেষ পর্যন্ত 1975 সালে আমেরিকা ভিয়েতনাম থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। সেই বেরিয়ে আসার দৃশ্যটাও ছিল অপমানজনক। যে সাইগন আছে, সেই সাইগনের আমেরিকান দূতাবাস, সেই দূতাবাসের ছাদ থেকে হেলিকপ্টারে করে লোক সরানো হচ্ছিল, কারণ নিচে ভিড় করে আছে অনেক মানুষ, ঢোকার রাস্তা নেই। পুরো দুনিয়া সেই ছবি দেখছিল। 5 লক্ষ সেনা, সবচেয়ে আধুনিক অস্ত্র, 19 বছর, আর ফলাফল পরাজয়। এটা মাথায় রাখো, কারণ এখন যা হচ্ছে সেটা বুঝতে এই গল্পগুলি আপনাদের জানা দরকার, আর এই গল্পগুলি লাগবে। এখন আসি বর্তমানে। ইরান, ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা শুরু করেছেন, বিমান হামলা হয়েছে, মিসাইল ছোড়া হয়েছে, কিন্তু ইরান এখনো দাঁড়িয়ে আছে। এখন ট্রাম্প বললেন যে জমিনে সেনা নামাবে, অর্থাৎ গ্রাউন্ডে সেনা নামাবে। আর এই কথাটা শোনার পর থেকেই দুনিয়া জুড়ে একটাই প্রশ্ন উঠছে, ইরান কি আমেরিকার জন্য দ্বিতীয় ভিয়েতনাম হবে? এই প্রশ্নটা এমনি উঠছে না, খুব কারণ আছে। 300-রও বেশি মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে, যুদ্ধজাহাজে হাজার হাজার সেনা আগে থেকেই মোতায়েন আছে, বিমানে করে আরও সেনা আসছে। পুরো একটা বিশাল সামরিক জমায়েত হচ্ছে মধ্যপ্রাচ্যে, এটা স্পষ্ট। কিন্তু সমস্যাটা হলো ইরান ভিয়েতনামের মতো না, ইরান আরও কঠিন। বন্ধুরা, একটু ইরানের ভূগোলটা আপনাদেরকে বুঝিয়ে বলি। ইরান মানে শুধু একটা দেশ না, ইরান হলো একটা বিশাল বৈচিত্র্যময় অত্যন্ত কঠিন একটা ভূখণ্ড। ইরানের একদিকে আছে খাড়া পাহাড়, এই পাহাড়গুলো এতটাই খাড়া যে সেখানে হেঁটে ওঠা প্রায় অসম্ভব, সামরিক সরঞ্জাম নিয়ে ওঠা তো আরও কঠিন, একটু চললেই হাঁপিয়ে যাবে। ইরানের আরেক দিকে আছে মরুভূমি, এবং সেটা সাধারণ মরুভূমি না, সেখানে তাপমাত্রা 70 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, 50 না 70 ডিগ্রি। ভাবতে পারছো সেই গরমে একজন সেনা কতটা সময় টিকে থাকতে পারবে? তারপর আছে জলাভূমি, বেশ কিছু এলাকায় এতটাই কাদা যে সেখানে পা দিলে সেনা ডেবে যাবে। ট্যাঙ্ক নিয়ে যাওয়ার কথা তো ভুলেও ভাবা যায় না। আর শুধু এতটুকু না, ইরানের যে রাস্তাঘাট, পাহাড়ের যে ঢাল, এগুলো এতটাই জটিল যে কোন পথ কোথায় যাচ্ছে, কোন পথে ফাঁদ আছে, এটা শুধু ইরানিরাই জানে। একজন আমেরিকান সেনা সেই পাহাড়ে ঢুকে গেলে বেরোনের রাস্তা খুঁজে পাবে না। এটা ভিয়েতনামের জঙ্গলের মতোই, শুধু ফরম্যাটটা আলাদা থাকবে। এবার ট্রাম্পের উদ্দেশ্যটা আপনাদেরকে বলি। ট্রাম্পের চোখ আসলে ইরানের খার্গ দ্বীপের দিকে। খার্গ দ্বীপ মানে হলো ইরানের সবচেয়ে বড় তেল রপ্তানির কেন্দ্র। পার্সিয়ান উপসাগরে এই দ্বীপ থেকেই ইরানের বেশিরভাগ তেল বের হয়। ট্রাম্প ভাবছেন সেনা পাঠিয়ে খার্গ দ্বীপ দখল করে নেব, সেখান থেকে তেল তুলব। কিন্তু বন্ধুরা, এটা এতটা সহজ না। খার্গ দ্বীপের চারপাশে যে পাহাড় আছে সেগুলো একদম খাড়া, সরাসরি উপরে উঠে যায়। সেখানে হেঁটে যাওয়া মানে নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া। ইরানি সেনারা ওপর থেকে দেখতে পাবে এবং নিচে
নামা সেই আমেরিকান সেনাদের টার্গেট করতে কোনো সমস্যাই হবে না। এটা একটা মিলিটারি নাইটমেয়ার। এখন ইরানের পক্ষ থেকে যা বলা হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। ইরান বলছে, তোমরা যত সেনা পাঠাও, আমাদের 10 লক্ষ সেনা তৈরি হয়ে বসে আছে, তোমরা পায়ে হেঁটে আসবে, আমরা কাঁধে করে কফিনে নিয়ে তোমাদের ফেরত পাঠাবো। এটা শুধু কথার কথা না, ইরানের কাছে ড্রোন আছে, রকেট আছে, এবং তার চেয়েও বড় কথা, নিজের দেশের প্রত্যেকটি কোণের ভূগোল তারা চেনে। কোথা থেকে আমেরিকান সেনারা ঢুকবে, কোথায় আশ্রয় নেবে, কোন পথে এগোবে, ইরানি সেনারা এগুলো আগে থেকেই আজ করতে পারবে, আর সেই অনুযায়ী রকেট আর ড্রোন তৈরি রেখেছে। এখন এই পরিস্থিতিতে আমেরিকার পেন্টাগন কি করছে জানো? পোর্টেবল বাংকার কিনছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, তৈরি বানানো ছোট ছোট বাংকার যেগুলো বহন করা যায় সেগুলো কিনছে পেন্টাগন। কারণটা একদম সহজ, মধ্যপ্রাচ্যে গিয়ে মাটি খুঁড়ে বাংকার বানানো তো সম্ভব না, কিন্তু সেনারা যখন জমিনে থাকবে তাদের কোথাও না কোথাও আশ্রয় তো নিতে হবে, মিসাইল আসবে, ড্রোন আসবে, কোথাও লুকোতে হবে। তো সেই সমাধান হিসাবে পোর্টেবল বাংকার। কিন্তু এখানেই প্রশ্ন, একটা পোর্টেবল বাংকার কি ইরানের ব্যালিস্টিক মিসাইল থেকে সেনাকে বাঁচাতে পারবে? এই প্রশ্নের উত্তর সবাই জানে, পারবে না। এবার একটু ট্রাম্পের কথাবার্তার দিকে যাই। দেখুন, ট্রাম্প বলছেন যে আমরা জিতে গেছি, কখনো বলছেন 5 দিনের যুদ্ধবিরতি হচ্ছে, কখনো বলছেন 10 দিনের যুদ্ধবিরতি হচ্ছে, একদিন বলছেন এক কথা, পরের দিন সব উল্টে দিচ্ছেন। কেন এটা করছেন? কারণ শেয়ার বাজার। দেখুন, যতই হোক ট্রাম্প একজন বিজনেসম্যান। ট্রাম্প যখন ইতিবাচক কথা বলেন, বাজার একটু ওপরে ওঠে, তেলের দাম একটু কমে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে শেয়ার বাজার অনেকটাই নিচে নেমে গেছে। তো বাজারকে একটু চাঙ্গা রাখতে ট্রাম্প বড় বড় দাবি করছেন, কিন্তু এখন সেই ফন্দি আর কাজ করছে না। ওয়াল স্ট্রিট জার্নাল সরাসরি লিখে দিয়েছে, ট্রাম্পের এই মিথ্যে মিথ্যে বক্তব্যগুলো এখন আর বাজারে কোনো বেশ প্রভাব ফেলছে না। বাজার নামছেই। ট্রাম্প যত বড়ই দাবি করুক না কেন, বিনিয়োগকারীরা আর বিশ্বাস করছেন না তার কথায়। এবং এটা শুধু অর্থনীতির সমস্যা না, এটা বিশ্বাসযোগ্যতার সমস্যা। সবচেয়ে মজার কথাটা আপনাদেরকে জানাই, আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও কি বলেছে জানো? মার্কো রুবিও মিডিয়াকে বলেছেন, হরমুজ প্রণালী খোলার জন্য আমাদের সাথে কেউ আসছে না, আমেরিকা একা হরমুজ প্রণালী খুলতে পারবে না। এই কথাটা একটু ভালো করে হজম করো। হরমুজ প্রণালী হলো পার্সিয়ান উপসাগরের মুখ। পুরো দুনিয়ার তেলের একটা বিশাল অংশ এই প্রণালী দিয়ে যায়। এটা বন্ধ থাকলে তেলের দাম আকাশ ছোঁয়া। এটা কৌশলগতভাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমেরিকার বিদেশমন্ত্রী বলছেন একা পারবো না। এই হলো দুনিয়ার সুপার পাওয়ারের অবস্থা। সুপার পাওয়ার হলে একা পারা উচিত ছিল, কিন্তু পারছে না। শুরুতে যে কথাটা বলেছিলাম মনে আছে? আমেরিকা কোনোদিন একা যুদ্ধ জেতেনি। এবার সেটা আরেকবার প্রমাণ হচ্ছে। তো এখন দুনিয়া অপেক্ষা করছে আমেরিকান সেনা কখন সরকারিভাবে ইরানের জমিতে পা রাখবে, আর সেই মুহূর্ত থেকে কি হবে। অনেক বিশেষজ্ঞ বলছেন ইরান দ্বিতীয় ভিয়েতনাম হবে। পাহাড়ে আটকে যাবে আমেরিকা, এবং শেষ পর্যন্ত আবার মুখ কালো করে ফিরে আসতে হবে। কিন্তু এই ফেরাটা আসার আগে কতজন সেনার জীবন যাবে, কতটা ধ্বংস হবে, কতটা অস্থিরতা তৈরি হবে, এই প্রশ্নগুলোর উত্তর এখনো জানা নেই। তো বন্ধুরা, এই পুরো ছবিটা দেখলে একটাই কথা মনে হয়, সুপার পাওয়ার মানে শুধু অস্ত্রের ভার না। সুপার পাওয়ার মানে হলো কৌশল, ধৈর্য এবং নিজের সীমাবদ্ধতা বোঝার ক্ষমতা। আমেরিকার কাছে অস্ত্র আছে, বিমান আছে, যুদ্ধজাহাজ আছে, কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে শুধু অস্ত্র দিয়ে জঙ্গল জেতা যায় না, পাহাড় জেতা যায় না, আর সবচেয়ে বড় কথা, মানুষের মনোবল জেতা যায় না। ভিয়েতনাম এটা প্রমাণ করেছিল, ইরান হয়তো এটা আরেকবার প্রমাণ করবে। বন্ধুরা, এই আপডেটগুলি কিরকম লেগেছে এবং আপনারা কি বুঝলেন? ইরান কি সত্যিই আমেরিকাকে ঠেকাতে পারবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।